আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম ইডুফ্লেয়ারের ফিজিক্সের আরেকটি ক্লাসে। তো আপনারা সবাই যারা গত ক্লাসগুলো করেছেন তারা জানেন যে গত ক্লাসে আমরা ত্বরণ মন্দন পর্যন্ত শেষ করেছি। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে গতি সমীকরণ এবং পড়ন্ত বস্তুর সূত্র। তো চলেন শুরু করা যাক। গতি সমীকরণ, গতি সমীকরণটা কে দিয়েছে তোমরা সবাই জানো? আচ্ছা, আমরা আরেকবার রিভিউ দিই। গতি সমীকরণ দিয়েছেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং তিনি এটা দিয়েছেন 1665 সালে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু লিখে রাখি। নিউটন সালটা কত ছিল? 1665। ঠিক আছে, তো গতি সমীকরণটা আসলে কি আমরা আগে একটু বিষয়টা শুনে নিই। ঠিক আছে, গতি সমীকরণটা হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে কোনো বস্তু যদি চলনশীল হয় বা কোনো চলমান বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে কোনো বস্তুর বেগ তার সময়ের অতিক্রান্ত সময়ের সমানুপাতিক হবে। অর্থাৎ কি, আমরা যদি বেগকে ভি দ্বারা প্রকাশ করি এবং সময়কে টি দ্বারা প্রকাশ করি, তাহলে সমীকরণটা হবে ভি সমানুপাতিক টি। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছ। এখন এটা কিভাবে সেটা আমরা জানবো। হ্যাঁ, তো চলো একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই, বা আমরা এই বিষয়টা কোথায় থেকে আসছে সেটা আমরা জানবো এখন। হ্যাঁ, ধরে নাও এটা একটা গাড়ি। ঠিক আছে, এই গাড়িটা চলা শুরু করছে ইউ অবস্থা থেকে। হ্যাঁ, বা আদিবেগ ইউ। আমরা গত ক্লাসে দেখেছি আদিবেগ সমান, আমরা আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা। তারপর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি? এস, বা সরণকে এস দ্বারা প্রকাশ করে থাকি। দূরত্ব বা সরণ একই। হ্যাঁ, তো এস দ্বারা প্রকাশ করে থাকি। আর শেষ বেগকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, আর সময়কে টি দ্বারা। ঠিক আছে, তো আমরা এখন ওইটা এখানে একটু দেখব। তো ধরুন ওই গাড়িটা এখানে আসছে, এটা তার শেষ বেগ, এটা তার অতিক্রান্ত সময়। ঠিক আছে, এবং এটা হচ্ছে ত্বরণকে আমরা সুষম ত্বরণ হিসেবেই দেখব, কারণ তিনি যেহেতু সব সূত্রগুলোকে তিনি সুষম ত্বরণের সাথে এবং স্থির অবস্থান থেকে তুলনা করছে, তা আমরা ওইভাবেই দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি ধরো ত্বরণ। তাহলে আমাদের কি শর্ত ছিল? স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ 0। হ্যাঁ, এবং ত্বরণ কি হবে? 0। কারণ কি, ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখি। যদি আমরা ত্বরণের সূত্র থেকে আসি, ত্বরণের সূত্র, ঠিক আছে, থেকে যদি আসি, তাহলে আমরা কি জানি? A = V - U / T। আমরা এইটা জানি না? হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের এখান থেকে এই সমীকরণটা কিভাবে আসে সেটা আমরা এখন লক্ষ্য করি। হ্যাঁ, তাহলে আপনারা সবাই সরলীকরণ করেছেন না? ওই জিনিসটা এখানে কাজে লাগবে। দেখো, আমরা যদি ভি, ঠিক আছে, এটা টিটা আসে এই পাশে গুণ হয়ে গেল, ভাগ থাকলে গুণ করা যায়, তোমরা সবাই জানো। তারপরে দেখো আমরা যদি এইভাবে লিখি V = U + AT, এইটুকু বুঝছো সবাই আশা করি। হ্যাঁ, এখন আমাদের শর্তগুলো কি ছিল আমরা এখন খেয়াল করি, যে অবস্থানটা কি হবে? স্থির অবস্থান। আর ত্বরণটা কি হবে? সুষম ত্বরণ। ঠিক আছে না? যদি স্থির অবস্থান হয় তাহলে ইউ কি আসতেছে? স্থির অবস্থানের ক্ষেত্রে ইউ সমান কি?
0, তাই না? স্থির অবস্থান থেকে যদি ইউ সমান সমান 0 হয় তাহলে তোমরা এখানে দেখো এটা কি হইতেছে, ভি ইজ ইকুয়ালস টু এ টি সমান সমান 0, তাই না? আর আরেকটা কি ছিল, ত্বরণ কি ছিল, সুষম ত্বরণ। ঠিক আছে, তাহলে যখন আমরা একদম শেষ পর্যায়ে আসবো তখন এটা কি হবে, ভি ইজ ইকুয়ালস টু, সুষম বলে কি আমরা ওটাকে কি ধ্রুবক হিসেবে বলতে পারি না, ধ্রুবক গুণ সময়। হ্যাঁ, তাহলে দেখো এই ধ্রুবকটাকে যদি আমরা আর এই সমানটাকে যদি আমরা উঠাইতে চাই তাহলে এখানে আরেকটা আসবে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তোমরা সবাই বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের নিউটন সাহেবের গতির সমীকরণ। সবাই বুঝতে পারছো? তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা একটু মনে হয় যে একটু নিচে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু এটা উপরে লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার একটু দেখি, এটা একটু বুঝতে সমস্যা হইতেছে। তাহলে আমরা এখানে কি দেখব, হ্যাঁ এই জায়গাতে, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম যে ইউ সমান সমান 0, স্থির অবস্থানে ইউ সমান সমান 0 এবং ত্বরণটা হচ্ছে কি সুষম ত্বরণ। আচ্ছা, আমার একটু সর্দি লাগছে, তো তোমরা সবাই জিনিসটা ইগনোর করবা। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যদি ত্বরণ যদি মানে সুষম আদিবেগ যদি 0 হয়, স্থির অবস্থান হয়, তাহলে কি আসতেছে দেখো দেখি, এইটা। তারপর যেহেতু ত্বরণ সুষম, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, তারপর এই যে ধ্রুবক এবং সমান এই দুইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের সূত্রটা আসবে এরকম। আপনারা সবাই বুঝতে পারছেন? এবার মিলছে আমাদের নিউটন ভাইয়ের সমীকরণের সূত্র, তাই না? হ্যাঁ, নিউটন ভাই একটা মহান কাজ করে গেছেন, তার কাজের বদৌলতে আমাদেরকে এত কিছু এখন পেশাল ভাড়া লাগতেছে। সো সবাই ওনার জন্য দোয়া করবা, মানে হি ওয়াজ এ গুড ম্যান। ঠিক আছে, তাহলে এটা ছিল গতির সমীকরণ। গতির আরও বেশ কিছু সূত্র আছে, যেমন হচ্ছে উনি আরও কিছু সূত্র দিয়ে গিয়েছিলেন, যেমন হচ্ছে তোমার ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপর ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তারপর ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই সূত্রগুলো উনি দিয়ে গেছেন, আর আমরা এই সূত্রগুলোর আস্তে আস্তে প্রতিপাদনগুলোও দেখব ইনশাল্লাহ এই ক্লাসে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। কি পড়ব আমরা? পড়ন্ত বস্তুর সূত্র। ওকে, পড়ন্ত বস্তুর সূত্র এই জিনিসটা কে করছে জানো? এইটা করছে বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোকে প্রকাশ করেছেন এবং প্রমাণ করেছেন। এটা হচ্ছে, তো এই পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে। পড়ন্ত বস্তুর কয়টা সূত্র আছে? 3টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে বিনা বাধায়। আচ্ছা, এখানে পড়ন্ত বস্তুর সূত্রের কয়েকটা শর্ত আছে। হ্যাঁ, এই শর্তগুলোকে সব সময় পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে মানতে হবে। সূত্র নাম্বার 1 হচ্ছে, একটা হচ্ছে মুক্তভাবে আর আরেকটা হচ্ছে বিনা বাধায়। ঠিক আছে, অর্থাৎ বিনা বাধায় মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটাই ছিল পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। সূত্রটা কি ছিল? কোনো বস্তু মুক্তভাবে বিনা বাধায় পড়তে থাকলে সেটা সমান সময়ে
সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি প্রথম সূত্রটা বুঝছো। এবার আসি আমরা দ্বিতীয় সূত্রর ক্ষেত্রে। ঠিক আছে? কারণ প্রথম সূত্রটার ক্ষেত্রে ওইভাবে কোনো নাই, দ্বিতীয় সূত্রটা আমাদের লাগে একটু বেশি। ঠিক আছে? তাহলে সূত্র নাম্বার 2, দ্বিতীয় নাম্বার সূত্রটা কি? কোনো বস্তু মুক্তভাবে বিনা বাধায় পড়তে থাকলে তার বেগ ওই মানে যে সময়টাই সে পড়তেছে ওই সময়টার সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধি পাবে। কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ জিনিসটা কেমন দেখো, ভি সমানুপাতিক টি। বুঝছো? আর তারপর আসে তৃতীয় সূত্র, যে মুক্তভাবে পড়ন্ত বস্তু অতিক্রান্ত যে দূরত্বটা ওটা হচ্ছে ওইটার সময়ের বর্গের সমানুপাতিক। মুক্তভাবে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু যে দূরত্বটা অতিক্রম করে তা ওই যে সময় দূরত্বটা অতিক্রম করে ওই সময়টার বর্গের সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ এইচ, আশা করি এইটুকু তোমরা সবাই বুঝছো। এখন আমরা দেখব যে আসলে এই যে সূত্রটা যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ সময়ের সাথে সাথে যে বেগটা বাড়তেছে এটা কেন বাড়ে। ঠিক আছে? এটা আমরা জানবো। তো ঠিক আছে, এগুলো একটু মিশাই দিলাম। হ্যাঁ, তো সূত্র নাম্বার 2টা আমরা দেখব। সূত্রটা কি ছিল? তাই না? এখন ধরে নাও কোনো বস্তু যখন বিনা বাধায় বা মুক্তভাবে পড়তে থাকবে সেইখানে একটা ফোর্স থাকবে যেটা তাকে হচ্ছে নিচের দিকে টানবে। সেটা কি? জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে? কি, ধরে নাও একটা বস্তু, এটা একটা বিল্ডিং, একটা বস্তু এই বিন্দু থেকে পড়তেছে। হ্যাঁ, তো ওই বস্তুটাকে আমাদেরকে অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে টানবে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে টানবে। আর এইটার কারণেই হচ্ছে বস্তুর বেগটা সময়ের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো আমরা সবাই জানি যে হচ্ছে জি এর বেশ কিছু মান আছে, তবে আমরা কনস্ট্যান্ট মানটা কি জানি? জি কি আমরা কি জানি? 9.8, হ্যাঁ, সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আসলে এই মানটা আরেকটু বড়, 9.806 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে তোমাদের অত কিছু লাগবে না, তোমাদের শুধু এইটুকু হইলেই হবে। ঠিক আছে? তবে এখন আমরা যদি ত্বরণ নিয়ে একটু কথা বলি, যেহেতু ত্বরণটা আসছে, এটা তোমরা বল চ্যাপ্টারে আরো একটু ডিফারেন্ট মানে আরো ভাস্টভাবে জানবা এগুলোর কাজ কি, কিভাবে কি হয়। আমরা এখানে একটা ছোট্ট ধারণা দিই বল সম্পর্কে। বলটা হচ্ছে পৃথিবীর বলের সম্পর্কটা কিসের সাথে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের সম্পর্ক হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং অভিকর্ষ বল। ঠিক আছে? অভিকর্ষ বল কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে? তো দেখো, পৃথিবী কিন্তু এই যে উপডিম্বাকারটা আছে না, মানে ডিম্বাকার, হ্যাঁ, উপডিম্বাকার না, উপবৃত্তাকার, আসলে ডিম্বাকার। ঠিক আছে? অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ গোল না, আমার গোলও ভালো না, তো যাই হোক। দেখো, পৃথিবী, আমরা জি এর সূত্রটা কি জানো? আর স্কয়ার। হ্যাঁ, আমরা এই ইয়াগুলো আস্তে আস্তে দেখব। ঠিক আছে? এখন জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে তোমার মাস কনস্ট্যান্ট, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। ঠিক আছে? এখন পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। ধরে নাও এইখানে, অর্থাৎ মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কম, আর এই বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধটা
অনেক বেশি। আমরা কি দেখছি, আরটা ডিভাইড লসে থাকা আছে, তাই না? আমরা কি তাহলে বুঝলাম যে ব্যাসার্ধ যত বেশি হবে জি এর মান ততটাই কমে যাবে। কি হবে? কমে যাবে। ঠিক আছে, এখানে এটাও আর এটাও আর। হ্যাঁ, এখন দেখো এই যে জি, ঠিক আছে, জিটা কেন কাজ করে বা কিভাবে কাজ করে? দুইটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বলটা থাকে সেইটার উপরে জিটা কাজ করে থাকে। বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা কি বলি বলো? আচ্ছা, দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বল বলে থাকি। ঠিক আছে, তো দেখো এটা কেমন ভাবে কাজ করে। দুইটা বস্তু আছে, হ্যাঁ, ধরে না এই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এটা 1 এটা 2। ঠিক আছে, তো দুটো বস্তু একে অপরকে যখন আকর্ষণ করে এখানে একটা বল কাজ করে, সেটা হচ্ছে এফ। আর দুটো বস্তুর মধ্যবর্তী যে দূরত্বে পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে ডি, দুইটা বস্তুর ভর। তা আমরা এটা কিভাবে আসি যে দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, হ্যাঁ, তাদের ভরদ্বয়ের সমানুপাতিক হারে কাজ করে। কির সাথে কাজ করে? তাদের ভরদ্বয়ের সমানুপাতিক হারে কাজ করে থাকে। অর্থাৎ এফ সমানুপাতিক m1 m2। ঠিক আছে, এবং তাদের ভরদ্বয় সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। কি? মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আমরা আবার বলি, আমরা আবার কি বলবো যে হচ্ছে বলটা কিভাবে কাজ করে। আমরা কি দেখছি বল কিভাবে কাজ করে? সেটা হইতেছে প্রথম বস্তুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, বস্তুদের যে ভর, হ্যাঁ, ভরদ্বয়ের সমানুপাতিক হারে কাজ করে এবং যে হচ্ছে দূরত্ব আছে সেই দূরত্বটার ব্যস্তানুপাতিক হারে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এটা কি দেখবো আমরা? বাই ডি। তোমরা সবাই বুঝছো আশা করি? বুঝছো না এইটুকু? আচ্ছা, এক সেকেন্ড। ঠিক আছে, আমরা এখানে এটা একটু এখন মুছে ফেলি। তো দেখো বিষয়টা হচ্ছে ডি স্কয়ার বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে ফরমেশনে কিভাবে আনবো? হ্যাঁ, বা আমরা এটাকে সম্পর্ক থেকে সূত্রে কিভাবে আসব? ঠিক আছে, আমরা একটু সেইটা দেখব। তাহলে আসো দেখা যাক। এফ, হ্যাঁ, তাহলে আমরা কি দেখছি? ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই জায়গাটায় আমাদের সমান যেহেতু দিছি তাহলে আমাদের একটা ধ্রুবক লাগবে। ধ্রুবকটা হচ্ছে কি? জি। জিটা কি? জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, জিটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন জি পাইছি, যেহেতু জি এর একটা মান আছে না যেটা ফিক্সড, সেটা কি বলো দেখি? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে এই যে জি এর কনস্ট্যান্ট মান বা এটা ফিক্সড মান। ঠিক আছে, তোমরা বুঝছো সবাই আশা করি। তাহলে এবার আসি, আমরা জিতে ছিলাম না, আমরা এখন জিতে আবার ব্যাক করব। হ্যাঁ, চলো তাহলে আমরা কি বলতেছিলাম যে জি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হ্যাঁ, তাহলে আমরা একটু জি এর কিছু মান দেখে নিই। ঠিক
ঠিক আছে। জিটা সব থেকে পারফেক্ট বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা হচ্ছে 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এছাড়াও জি মেরু অঞ্চলে সব থেকে বেশি। কোথায় বেশি? মেরু অঞ্চলে সব থেকে বেশি। আর এই মেরু অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আর মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা ক্ষুদ্রতম। বিষুবীয় অঞ্চলে জি এর মানটা ক্ষুদ্রতম, সেটা হচ্ছে 9.789 মিটার পার সেকেন্ড। আমরা যখন এই চ্যাপ্টারের পরন্ত বস্তুর ম্যাথগুলো করতে যাব, পরন্ত বস্তুর সূত্রগুলোকে যখন অ্যাপ্লাই করতে যাব, তখন আমাদেরকে জিটা ব্যবহার করতে হবে এবং ওই সময়টা লাগবে। পাশাপাশি তোমাদের বল যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে লাগবে। ঠিক আছে। তো এই সূত্রগুলো অনেক জায়গায়ই অ্যাপ্লাই হবে। তো তোমরা বুঝছো এইটুকু? হ্যাঁ। এখন আসো, আমরা এখন কি করব, যে নিউটন ভাইয়ের সূত্রগুলো আছে ওইটার কিছু সূত্রের প্রতিপাদন আমরা চেক করব। ঠিক আছে। তো নিউটন ভাইয়ের সূত্রগুলো আমরা কি দেখছিলাম? v is equals to u প্লাস এটি, এটা দেখছিলাম না আমরা? ঠিক আছে। এখন আমরা কি করব, এই সূত্রটাকে শুরু করব এবং এটাকে আমরা আস্তে ধীরে সবগুলোতে অ্যাপ্লাই করব। কি করব? অ্যাপ্লাই করব। হ্যাঁ। তো ঠিক আছে, চলো শুরু। দেখো, এটার জন্য একটা সিনারিও কল্পনা করো। কি? একটা সিনারিও। ঠিক আছে। একটা গাড়ি এবং এটা ওই গাড়িটাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই গাড়িটা যে দূরত্ব অতিক্রম করেছে এটাকে আমরা বলবো এস, আর যে সময়ে এটাকে অতিক্রম করেছে সেটা হচ্ছে টি। ঠিক আছে। এবং এখানে যে ত্বরণটা কাজ করেছে সেটা হচ্ছে এ। এটা হচ্ছে আদিবিন্দু বা আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। ঠিক আছে। তো এটাই। এখন আমরা এইটা দেখব যে নিউটনের সূত্র অনুযায়ী কি ছিল, যে একটা বস্তু স্থির অবস্থান থেকে শুরু করবে এবং কি করবে, স্থির অবস্থান থেকে শুরু করবে এবং সুষম ত্বরণে একটা চলবে, সুষম ত্বরণে চলবে। সুষম ত্বরণে যদি সে চলে এবং তাহলে তার শেষ বেগ বা তার বেগ ভিটা হবে যে সময়টা অতিক্রম করতেছে ওই সময়ের সমানুপাতিক। হ্যাঁ, এটা ছিল প্রথম সূত্র আমরা যেটা পড়েছিলাম বা গতি সমীকরণ। হ্যাঁ, এটা কই থেকে আসবে? এটাকে আমরা ত্বরণের সূত্র থেকে ইলাবোরেট করব। আমরা গতটা যেটা করেছিলাম আরেকবার একটু দেখে নিই। কিন্তু এখানে সত্যটা আমরা লিখি কি, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে কি ছিল? একটা হচ্ছে স্থির অবস্থান, তারপর সুষম ত্বরণ, তাই না? তাহলে স্থির অবস্থানের ক্ষেত্রে কি হয়? ইউ সমান সমান 0 হয় এবং সুষম ত্বরণের ক্ষেত্রে এ সমান ধ্রুবক হয়। হ্যাঁ, বা সুষম। তাহলে আমরা যদি এটাও একই সূত্র, আমরা এটা আগেও করেছি, একটু আগে আমরা দেখেছি, আরেকবারই দেখব। হ্যাঁ, ত্বরণের সূত্র হতে a is equals to v minus u by t।
এইখান থেকেই আসলে আমাদের যে প্রথম সূত্রটা আমরা আছে ইউ ব্যবহার করতেছি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এইটা আসছে। ঠিক আছে, তবে এখানে কিছু জিনিস আসে। দেখো, যদি অবস্থানটা স্থির হয় তাহলে আমরা যে সমানুপাতিক সম্পর্কটা দেখছিলাম না, ভি ইজ টি, ভি সমানুপাতিক টি, এই জিনিসটা সামনে আসবে। হ্যাঁ, তো আমাদেরকে যখন এটা গ্রাফের মাধ্যমে, এর মধ্যে দেখো টি যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টি কারো উপর নির্ভরশীল না, কিন্তু ভি ডিপেন্ডেন্ট। ভি ডিপেন্ডেন্ট কেন? কারণ ভিটা সময়ের সাথে সমানুপাতিক। সময় পরিবর্তন, সময় যত আগাবে ভিটা তত বাড়বে, অর্থাৎ সময়ের উপরে ভিটা নির্ভরশীল। তো আমরা যখন কোনো গ্রাফ বা কিছু আঁকাবো, আমরা ইন্ডিপেন্ডেন্ট পার্টটাকে রাখবো নিচে এবং ডিপেন্ডেন্ট পার্টটাকে রাখবো উপরে। ঠিক আছে, রেখে আমরা হচ্ছে গ্রাফগুলো আঁকাবো বা হচ্ছে প্রকাশ করব। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখো পরবর্তী আরেকটা যে সূত্র আছে আমরা সেটাতে আসি। হ্যাঁ, আমরা পরবর্তী সূত্রটাতে আসি। পরবর্তী সূত্রটা কি ছিল? এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা ছিল না সূত্র। এখন এইটার প্রতিপাদন, এইটা আসলে কি জানো? এটা আসলে গড় বেগের সাথে সম্পর্কিত। কিসের সাথে? গড় বেগের সাথে সম্পর্কিত। গড় বেগটা থেকেই আমরা এই সূত্রটা পাই। ঠিক আছে, কিভাবে? যেমন দেখো, গড় বেগ, এটা হচ্ছে পার চিহ্ন। ঠিক আছে, কোনো কিছুর গড় বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি, বুঝছো? তাহলে দেখো, গড় বেগটা হচ্ছে ভি ভি প্লাস ইউ বাই 2। গড়ের সূত্র তো সবাই জানো না, যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এখানে ওরকম। হ্যাঁ, আরেকটা আছে ভি এর সূত্র, সেটা হচ্ছে সরণ বাই সময়। সবাই ক্লিয়ার? এই সূত্রটার উপর ভিত্তি করে, এই দুইটা সূত্র দিয়ে আমাদের গতির এই সূত্রটা আসছে, এই দুইটা থেকে। হ্যাঁ, কিভাবে দেখো, আমরা যদি এখন করি, আচ্ছা একটু 1 ও 2 হতে, ঠিক আছে, তাহলে একটু আমরা এভাবে বলতে পারি না, যেহেতু দুটাই সমান, দুটার ক্ষেত্রে এরকম, এটা না? তাহলে আমরা কি লিখতে পারি? ভি প্লাস ইউ বাই 2 ইজ ইকুয়ালস টু এস বাই টি, তাই না? তাহলে আমরা কি এটা করতে পারি? এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এইটুকু বুঝতে পারছো সবাই? সূত্রটা দেখতে পাইছো? এখান থেকে এই সূত্রটা আসছে। সবাই ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা যাই পরের সূত্রতে। ওকে, তাহলে আমরা পরবর্তী সূত্রটা কি জানি? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু ভি নাই। ভি না থাকার এইটারও একটা কারণ আছে, বা ভি না থাকলে বা একটা ইউনিট না থাকলে আমরা কি করব সেটা আমরা একটু দেখি। আমি এখানে একটা জিনিস লিখতেছি, এটা এস ইউ ভি টি। এই চাপটা কি তোমরা জানো? অবশ্যই জানবা। এসটা হচ্ছে সরণ, ইউটা আদিবেগ, ভিটা
শেষ বেগ, আর টিটা হচ্ছে সময়। এই চারটার ভিতরে যে কোনো তিনটা যদি দেওয়া থাকে তাহলে আমরা পরবর্তী মিসিং পার্টটা বের করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইগুলোর ইউনিট সবসময় এসআই ইউনিটে রাখতে হবে, অর্থাৎ স্মরণের ক্ষেত্রে মিটার, তারপর হচ্ছে সময়ের ক্ষেত্রে সেকেন্ড, ঠিক আছে। আর এগুলো যে এককগুলো কি ছিল, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে এইভাবেই রাখতে হবে, কারণ কি আমাদের সব ম্যাথের ক্ষেত্রে লাস্ট অ্যান্ড ফাইনালি এইটাতে, এই ইউনিটগুলোতে আমাদেরকে আসতে হয়। হ্যাঁ, তা শেষে তুমি ধরতে হইতে পারে যে হচ্ছে সময়টা, যেমন সময়টা এখানে তোমার 24 ঘন্টায় থাকতে পারে, আওয়ারেও থাকতে পারে, বা মান্থেও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে সব কিছুকে ভাঙায়ে নিয়ে আসতে হবে এসে, ঠিক আছে। এই জন্য আমাদের এসআই ইউনিটটা দরকার। তো চলো আমরা এখন করি কি, শুরু করি। একটা জিনিস তোমরা খেয়াল করবা, এই জায়গাতে কিন্তু ভিটা নাই, তাহলে আমাদেরকে ভি বাদ দিয়ে এটা করতে হবে। তো আবার আসি আমরা, দেখো আমরা কি জানি, এটা দেখছিলাম না, গড় বেগ সমান সমান এটা। হ্যাঁ, আমরা এই সূত্রটা নিয়ে এখান থেকেই কাজ শুরু করব, ঠিক আছে। এখান থেকে কি করব, কাজ শুরু করব। তাহলে দেখো কিভাবে আসে। তাহলে আমরা যদি এস নিয়ে আসি, এইটা হইতেছে না, কিন্তু এই সূত্র কি কোথাও ভি আছে? আছে কি? নাই। তাহলে আমরা এই জিনিসটা আরো কিভাবে আসা যায়, আরেকটা সূত্র দিয়েছিলাম আমরা, গড়বেগের আরেকটা সূত্র ছিল, কি ছিল, ইউ, আচ্ছা, ভি প্লাস ইউ বাই, ঠিক আছে। আমরা যদি দেখো এইটাকে এইখানে নিয়ে আসি, তাহলে আমাদের নেক্সট ইয়ারটা কি দাঁড়ায়, ঠিক আছে। তাহলে ঠিক আছে না, ওকে, দাঁড়ো দাঁড়ো একটু, সরি, ভি প্লাস ইউ হইতো এটা, তাই তো বলি ইউ, এবার ঠিক আছে, সরি ফর দ্য মিস্টেক। এবার আমরা শুরু করি। দেখো এই যে এটা পাইলাম আমরা, এখন ভিটা এখানে এখনো রয়েছে। আমরা প্রথম সূত্রটা কি পড়ছিলাম তোমাদের সবার মনে আছে, ইউ প্লাস এটি, আমরা এটা গতির সমীকরণ থেকে পাইছিলাম না। আমরা এইটাকেই এইখানে বসাবো, তাহলে দেখো ইকুয়াল ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, ঠিক আছে না, ওকে, সরি সূত্রটা আসতেছে ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। টিটা প্রত্যেকটার সাথেই গুণ অবস্থায় আছে, ঠিক আছে। আমরা টি এর কাজটাও দেখব। তাহলে এবার আসি আমরা, দেখো এটা কিভাবে আগায়, 2u আসছে না, প্লাস এটি বাই 2, এখানে কিন্তু টিটা এটার সাথে গুণ অবস্থায় আছে সবগুলোর সাথে। হ্যাঁ, তাহলে দেখো কি আসে, 2ut প্লাস এ টি স্কোয়ার বাই 2, তাই না। এখন যেহেতু 2 ভাগ হিসেবে আছে, অর্থাৎ 2 কি এটার থেকেও ভাগ হয়েছে, এটার থেকেও ভাগ হয়েছে, তাই না। তাহলে আচ্ছা, আমরা একটু এই পাশে লিখি, হ্যাঁ, এটার পরে এই পাশে লিখতেছি আমরা, ঠিক আছে।
দেখো এখানে 2ut/2 প্লাস at²/2। তোমরা সবাই এইটুকু বুঝছো? এটুকু বুঝছো? ওকে, তাহলে আমরা এখন আসি এই জিনিসটায়। আমরা যদি দেখো এখন ভাগটা করি তাহলে কি আসে? কি আসে বলো তো? ut প্লাস, আমরা টুটাকে এভাবে লিখতে পারি না? অবশ্যই পারি। তোমাদেরকে প্রতিবেদনগুলো করানো হচ্ছে জাস্ট টু ক্লিয়ার ইওর কনসেপ্ট। হ্যাঁ, ম্যাথে এইটুকুর বাহিরে কিছু লাগে না। আমরা শুধু করাইতেছি যে কেন, যে শুরুর দিকে যেন তোমাদের কাছে কোনো কিছু এমন মনে না হয় যে হে এটা কই থেকে আসলো, এটা তো পারি না, এরকম কিছু যেন তোমাদের মনে না আসে। সেই জন্য আমরা তোমাদেরকে এই কনসেপ্টগুলো করাইতেছি। এখন তোমাদেরকে 1 মিনিট একটু তোমরা করে নাও দেখি এটা, যারা যারা লাগবে। ঠিক আছে, 1 মিনিটের ভিতরে তোমরা একটু একবার ওভারভিউ দিয়ে নাও এটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাব। হ্যাঁ, চলো শুরু করি। ওকে, এবার পরবর্তী এবং শেষ যে সূত্রটা আমাদের নিউটন চাচার কাছ থেকে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আসো, সূত্রটা কি ছিল? v² = u² প্লাস 2as। ঠিক আছে, গত যেটা করলা তোমরা s = ut প্লাস at², এটার সমীকরণে আমরা কি কি দেখেছিলাম বলো তো? আমরা হচ্ছে এরকম একটা জায়গা পেয়েছিলাম না? পাইছিলাম তো। এই টপিকটায় এখান থেকে আমরা শুরু করব, অর্থাৎ এর আগে যেই ইয়াগুলো আছে, সিরিয়ালটা আছে, সব শেষে এই পর্যন্ত আমাদেরকে ঘুরে ফিরে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা দিয়ে যদি শুরু করি, ঠিক আছে, দেখো তাহলে কি ছিল, আমরা এখান থেকে আসব। হ্যাঁ, এখন এই সূত্রতে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু টিটা নাই। ঠিক আছে, টি নাই। তাহলে টি না থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো যে কোনো ম্যাথে। আগের সূত্রটাতে ভি ছিল না, আমরা ভি না থাকলে ওই সূত্রটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাথগুলোকে সাজাবো। তো আমরা এখন এটা প্রতিপাদনটা দেখে নিই, এটাই আজকে আমাদের লাস্ট টপিক ইনশাল্লাহ। তো আমরা তারপর দেখো, তাহলে আমরা কি জানি? টি আছে না? আমরা কি এটা এভাবে লিখতে পারি যে টি = v = u প্লাস এটি, তাহলে এটি = v মাইনাস ইউ, বা টি = v মাইনাস u/a, এটা লিখতে পারি তো আমরা, তাই না? এটা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা এখানে টি এর জায়গায় কি লিখব? টি এর জায়গায় আমরা লিখব v মাইনাস u/a। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আসো। এটা সবাই বুঝছো না? গতির সমীকরণ থেকে এটা আসছে। ঠিক আছে, আচ্ছা আসো পরবর্তীতে আমরা দেখি v প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। সবাই বুঝছো এটুকু? আমরা আসলে কি করলাম? আমরা গুণ করে দিলাম। ম্যাথে সমীকরণের সময় তোমরা একটা সূত্র পড়ছিলা, মনে আছে? a² - b² এর সূত্রটা কি ছিল? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? এটা ছিল না? এখন তোমরা দেখো তো, এই যে জিনিসটা আছে,
এইটা কি এই ফর্মুলায় পড়ছে? শুধু ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, এইটুকু হয়েছে না? তাহলে আমরা কি এখানে ওইভাবে লিখতে পারি? অবশ্যই পারি, 100 বার পারি। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর 2a। এখন যদি আমরা ভি স্কোয়ারটা বের করতে চাই তাহলে আমরা কি করব? 2a এই পাশে গুণ করে দিলাম, ঠিক আছে না? এখন এইটা একটু মুছে দিই। হ্যাঁ, দেখো তাহলে কি আসলো? ভি স্কোয়ার আসলো। তাহলে ইউটা ওই পাশে মাইনাসে ছিল, এ পাশে গেলে প্লাস হয়ে যায় না? ইউ স্কোয়ার বা 2as প্লাস ইউ স্কোয়ার, বা আমরা এটাকে একটু গুছাই লিখলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এই সমীকরণগুলোর প্রতিপাদনটা বুঝছো। আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে, অর্থাৎ যে 3টা বা 4টা বা 5টা টাইপের ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে হয়, আমরা সেই ম্যাথগুলো টাইপ ওয়াইজ প্রত্যেকটা ফর্মুলা কোথায় ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো বুঝাই দিয়ে আমরা টাইপ ওয়াইজ সলিউশন করব। এবং ইনশাল্লাহ আমরা যেভাবে আগাইতেছি এভাবে যদি আমরা আগাইতে থাকি, আমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।